চমৎকার দিন। চ্যানেল 24 এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। আমন্ত্রণ কিংবা স্টিল নিবেদিত সকাল 24-এ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজ বুধবার 26 অগ্রহায়ণ 1421 বঙ্গাব্দ এবং 11 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, সকাল সকালে আপনাদের জানিয়ে দিতে যে আজ গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.2 ও সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 22.4 ও সর্বনিম্ন 14.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 22 ও সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 24.8 ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 26.8 ও সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 29.2 ও সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 26.4 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 27.2 ও সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 30 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, দেখছিলাম গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। শীত কিন্তু একদম ঘনিয়ে আসলো এবং শীত মানেই কিন্তু উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রচণ্ড শীত পড়ে। শীত পরিস্থিতির খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে শুভ সকাল। যেমনটি বলছিলাম যে প্রচণ্ড শীত পড়ছে, আপনি জয়পুরহাটে রয়েছেন। আসলে জয়পুরহাটের শীত পরিস্থিতি কেমন এবং জনজীবন আসলে কেমন দেখছেন? অতসী, জয়পুরহাটে একটি উত্তরের জেলা জয়পুরহাট, কয়েকদিন থেকেই কিন্তু এ জেলায় শীত একদম জেঁকে বসেছে। তাপমাত্রা একদম কখনো 10 ডিগ্রিও নেমেছিল সর্বনিম্ন। তো আজকের তাপমাত্রা এটি আমরা যেটা জানাচ্ছি, আমাদের জয়পুরহাট জেলায় কোনো আবহাওয়া অফিস এখানে নেই। আমাদের পার্শ্ববর্তী নওগাঁ জেলা বদলগাছীতে এখানে আবহাওয়া অফিস রয়েছে, কিন্তু সেখান থেকে যে তাপমাত্রা আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি আমরা দেখেছি যে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস মনে এখন চলছে। তবে গত দুদিন ধরে কিন্তু এখানে যে ঘন কুয়াশা এবং তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এর মাঝে কিন্তু গত বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিন্তু শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ যারা মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখানে সবচেয়ে মানে খুব কষ্টের মধ্যেও তারা চলাফেরা করছেন। একদম নিত্য প্রয়োজনীয় ছাড়া অনেকে ঘর থেকে কিন্তু তারা বের হচ্ছেন না। তারা এখানে যারা খেটে খাওয়া মানুষ তারা যেটা জানিয়েছেন যে আমরা এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো যে শীতের যে বস্ত্র বা কোনো কিছু তারা পান নাই। যার যেটা প্রয়োজন এখন দেখা যাচ্ছে সড়কে কিন্তু যে গাড়ি যানবাহন চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে, বেলা গড়িয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু সূর্যের যে আলো সেটা দেখা পাচ্ছে না। কোন শীত এক পর্যায়ে যে শীতের যে তীব্রতা বৃদ্ধি পেয়েছে, সাধারণ যে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু অনেকটা কষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে সকলের যেটা এখানে যারা আছেন যে আশা, যারা এখানে ভুক্তভোগী শীতে যারা কাঁপছে, তারা বলছেন যে এই মুহূর্তে যদি শীতের বস্ত্র নিয়ে যদি তাদের পাশে যদি কেউ দাঁড়ায়, সেটি সরকারি বা বেসরকারিভাবে যারাই হোক, তার কিছুটা হলেও তাদের কষ্টটা অনেকটা কমে যাবে। তবে এখানে একজন আছেন যে কর্মজীবী একজন শ্রমিকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটা জানছেন যদি প্রতিদিন কিন্তু শীত, তারপরে কিন্তু তাদেরকে কাজে বেরিয়ে আসতে হচ্ছে। না আসলে দিনের শেষে তাদের যে খাদ্যর যে প্রয়োজন সেটি কিন্তু তারা মেটাতে পারছেন না, বিধায় তাদেরকে বাধ্য হয়ে শীত উপেক্ষা করে তাদেরকে কর্মে বের হতে হচ্ছে। তো এই ছিল জয়পুরহাটের শীতের সর্বশেষ পরিস্থিতি। অতসী। হারুনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
দর্শক, আমরা ছিলাম জয়পুরহাটে, আমরা জানছিলাম সেখানকার শীত পরিস্থিতি এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন যে আসলে প্রচণ্ড শীতে যুবথবু জনজীবন এবং এবং সমস্যার সম্মুখীন হচ্ছে জনজীবন, কিন্তু শীতকে উপেক্ষা করে দেখা যাচ্ছে যে তারা জীবিকার স্বার্থে বাসা থেকে বের হচ্ছেন। এবং এই শীতের রেশ ধরে আমরা চলে যাব মৌলভীবাজারে। মৌলভীবাজারে একটি সময় প্রচুর আখ চাষ হতো, সময়ের ব্যবধানে ধীরে ধীরে কমতে শুরু করেছে আখ চাষ। রাজনগর উপজেলার কয়েকটি পরিবার এখনও নিয়মিত আখ চাষ করে রস ও গুড় তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন। আখের রস থেকে গুড় তৈরির চিত্রই দেখব এই সকালে। মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, শুভ সকাল। যেমনটি দর্শকদের বলছিলাম যে আখের রস থেকে গুড় তৈরির একটি দারুণ চিত্র আমরা দেখব। আসলে জানতে চাই সেই চিত্র সম্পর্কে বিস্তারিত আপনার কাছে। অতসী, শুভ সকাল আপনাকে। আমি এখন আছি শীতপ্রবণ জেলা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মিঠিপুর গ্রামে। আমি যদি একটু দেখাই আপনাকে যে আসলে ভোর 6টা থেকে এখানে এই যে আখ থেকে যে রস সংগ্রহের ব্যাপারটা সেটা সংগ্রহ চলছে এবং একদম যে আখের ক্ষেত সেই জায়গা থেকে আখ খেটে এনে এখানে মেশিনে রস সংগ্রহ করা হচ্ছে এবং এই রস আমরা সকাল থেকে দেখেছি যে যারা মৌসুমী রস ব্যবসায়ী আছেন তারা সকাল থেকে এখান থেকে রস কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন গ্রামে গ্রামে এবং শহরে শহরে এই রস বিক্রি করবেন। এবং এই রস আসলে একসময় অনেক বেশি চাহিদা ছিল, এখন কালের বিবর্তনে অনেকটা কমলেও আসলে এখনও রাজনগর উপজেলার মিঠিপুর গ্রামের অনেক পরিবার এখনও সেই আখ চাষের সাথে জড়িত আছেন এবং এই আখের যে ব্যবসা বা যে রস সংগ্রহ থেকে যে তরল গুড় বা লালি গুড় যেটাকে আমরা বলি সেটা সংগ্রহ করা চলে। পাশাপাশি এখান থেকে এই রস থেকে যে আগুনে তাপ দিয়ে এখান থেকে গুড় তৈরি করা হয় এবং এই রস এবং লালি গুড় এবং এই গুড়ের চাহিদা অনেক বেশি, স্থানীয়ভাবে যেহেতু এটা উৎপাদন হয় এর কারণে এর চাহিদা অনেক বেশি। পাশাপাশি আমরা দেখেছি অনেকে এখানে ব্যক্তিগত পর্যায়ে অনেকে ছোট ছোট অনেক বোতল নিয়ে এসেছেন রস নিয়ে যাওয়ার জন্য, ব্যক্তিগত পর্যায়ে খাওয়ার জন্য। তো এখানে যদি একটা বিষয় বলি যে অগ্রহায়ণ মাসের আসলে ধান গড়ে তোলার পরে একটা সময় ছিল যে এখানে এই রস দিয়ে আসলে পিঠাপুলির যে আয়োজন, বিশাল আয়োজন ছিল এবং আত্মীয়ের বাড়ি আসলে এই পিঠা পাঠানো হতো। বিশেষ করে মেয়ের বাবারা তাদের মেয়ের বাড়ি এই রস সংগ্রহ করে পাঠাতো। আমি যদি একটু দেখাই যে এইদিকে আখ থেকে যে রস সংগ্রহ করে যে গুড় তৈরি বা তরল গুড় বা লালি গুড় তৈরির যে প্রক্রিয়াটা সেটাও এখানে করা হচ্ছে। এই যে আগুনের তাপ দিয়ে সেখানে এই লালি গুড় বা গুড় তৈরি করার যে প্রসেসটা সেই প্রসেসটা এখানে করা হচ্ছে। আমি যদি একটু কথা বলতে চাই এখানে যিনি এই আখ চাষ এবং এই যে রস যিনি সংগ্রহ করছেন এবং আখ চাষি, ওনার সাথে একটু কথা বলতে চাই এই যে আজকের যে একটু এই যে রস সংগ্রহ এবং আখ চাষের বিষয়টা। আচ্ছা, একটু যদি বলেন বর্তমান আখ চাষের কি অবস্থা এবং আপনাদের বাজার পরিস্থিতি কি রকম? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। বর্তমানে আখ চাষ মোটামুটি ভালো, তবে বাজারও পরিস্থিতি একটু ডাউন, আগের মতো তুলনামূলক দাম নাই। আমরা কিন্তু এখন বাড়িতে খুচরা বিক্রি করতেছি। আমি প্রায় 27-28 বছর যাবৎ আখ চাষ করি। ধন্যবাদ আপনাকে। জি, আসলে আমরা শুনছিলাম যে আখ চাষি যিনি আছেন ওনার কাছ থেকে বক্তব্য শুনছিলাম যে এভাবে আসলে প্রায় 30 থেকে 35টি পরিবার এখনও এই গ্রামে টিকে আছেন এবং তারা আখ চাষের সাথে জড়িত আছেন এবং তারা যেটা বলছেন যে বিভিন্ন ধরনের প্রণোদনা এবং সহযোগিতা যদি পান আগামীতে এই আখ চাষটাকে প্রসারিত করা সম্ভব বলে তারা আমাদের অতসী। আব্দুর রব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম মৌলভীবাজার এবং একটি আসলে দারুণ চিত্র দেখছিলাম। শীতের দিনে আখের রস থেকে গুড় তৈরির যে প্রক্রিয়া, এটি আসলে আমাদের বাঙালিদের কাছে খুবই বিশেষ এবং সেখানে কিন্তু আখ চাষিদের কাছ থেকে বাজার দরের পরিস্থিতি আমরা জানছিলাম। দর্শক, আমরা এবার দেখব আজকের দিনের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। কেননা একটু সময় বের করে যদি আমরা দৈনিক পত্রিকাগুলোতে চোখ বুলিয়ে নিতে পারি তবে খুব সহজেই দিনের সকল তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারে। আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম যেটি দেখতে পাচ্ছি, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত, সংবিধান সংস্কার কমিশনের জরিপ, বেশিরভাগ মানুষ চান প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার, ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সংসদের মেয়াদ নিয়ে মিশ্র মত, কমিশনের বৈঠকের পর ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত,
এবং এর ঠিক পাশে আরও একটি শিরোনাম যেটি দেখতে পাচ্ছি, বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। পর্যালোচনা কমিটির প্রতিবেদন, সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তাদের বৈঠক, দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি। এবং ঠিক পত্রিকার ডান পাশে কাল হয়ে যাওয়া একটি সমাবেশ নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস বদলের নায়িকা। এমনটাই মন্তব্য করছেন নারী সমাবেশে প্রধান উপদেষ্টা। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক প্রথম আলোর আজকের দিনে কি কি প্রধান শিরোনাম রয়েছে। এবং দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনামে আসলে যেটি দেখতে পাচ্ছি সেটি নিয়ে আমরা দৈনিক সমকালেও একটি প্রধান শিরোনাম দেখতে পেলাম, সাবেক 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। জনপ্রশাসনে 15 বছরের বঞ্চনা, উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে অবসরে যাওয়া কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে কমিটি। মোট 1540টি আবেদন জমা পড়েছিল, মৃত 19 কর্মকর্তার পক্ষে পরিবারের আবেদন। ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলে 50 থেকে 60 কোটি টাকা লাগতে পারে। এবং ঠিক পাশেই আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, এবং যেটি আসলে গতকাল হয়ে যাওয়া একটি সমাবেশ নিয়ে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান মেয়েদের হাতে গড়া বিপ্লব। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতায় 88 মামলা, গ্রেপ্তার 70। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজকের দিনে কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে শিরোনামটি রয়েছে, র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি। এবং ঠিক পাশে আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি, সব গুম খুনের বিচার চাইলেন স্বজনরা। 71কে পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে। এমনটাই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এবং ঠিক ডানে আরও একটি সংবাদ করা হয়েছে, নেচরের শীর্ষ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যেই আরেকটি বিষয় নিয়ে আমরা ঠিক বাম পাশে একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, যে ঢাকায় ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ। বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকার বাতাস আসলে ঝুঁকিপূর্ণ। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা দেখে নেব দৈনিক কালের কণ্ঠে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি, ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি, বর্তমান ব্যাংকিং পরিস্থিতি। ব্যাংকে টাকা তোলার চাপ কমেনি, সংকটে থাকা কয়েকটি ব্যাংক 5,000 টাকা করে দিচ্ছে। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে মোট ধার 28,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক ছেপে দিয়েছে 22,500 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক ধৈর্য ধরতে বলছে, প্রয়োজন না থাকলে বারবার টাকা না তোলার পরামর্শ। এবং ঠিক পত্রিকার বাম পাশে যে বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে, এবং যে বিষয়টি নিয়ে গত 3 পত্রিকাতেও আমরা সংবাদ শিরোনাম দেখতে পেলাম, যে জুলাই আগস্ট বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা। এমনটাই মন্তব্য করছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, দল নয় জনগণকে ঘিরে এগোতে চায় দিল্লি। বাংলাদেশ ভারত সম্পর্ক, বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফর 2 দেশের মধ্যে বিদ্যমান উদ্বেগগুলো নিরসন সহ টেকসই সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। দর্শক, নিচে আরও একটি শিরোনাম কিন্তু খুবই গুরুত্ব সহকারে করা হয়েছে, র্যাব বিলুপ্তি ও পুলিশ কমিশন গঠনে সুপারিশ বিএনপির। বাহিনী ক্লোজড মনিটরিংয়ে থাকবে পুলিশ কমিশন, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের সুপারিশ। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই যেটি রয়েছে, মায়ের ডাকের গণজমায়েতে নেতারা, হাসিনার বিচারে চায় ঐক্য। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না। 16 বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্ন উঠেছে। মামলা বাণিজ্য বন্ধে নেতাদের কঠোর হওয়ার আহ্বান। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে, মন্তব্য করেছেন তারেক রহমান। দর্শক, যে বিষয়টি নিয়ে আসলে গত 4টি পত্রিকাতে আমরা সংবাদ শিরোনাম দেখতে পেলাম, যে কাল হয়ে যায় একটি সমাবেশে, যেখানে প্রধান উপদেষ্টা মন্তব্য করছেন, জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা।
দর্শক, নিচের দিকেও খুবই গুরুত্ব সহকারে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, যেটি হচ্ছে বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত ইতিবাচক, তবে ইঙ্গিতেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার। আশা করি প্রতিবেশী হিসেবে দুই দেশ স্বাভাবিক সম্পর্কের জায়গায় পৌঁছাতে পারবে, এমনটাই মন্তব্য করছেন এস হুমায়ুন কবির। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক আজকের দিনের প্রধান পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। দর্শক, স্টিল সকাল 24 এর সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। আমরা আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিনই আমার দর্শকদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকি এবং আমরা দেখি নিই এই দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1914 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক সমরেশ বসু। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। 1918 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রথিতযশা রুশ সাহিত্যিক ও ঐতিহাসিক আলেকজান্দ্র সলজেনিৎসিন। তিনি 1970 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন। তার সবচেয়ে বিখ্যাত রচনা দ্য গুলাগ আর্কিপেলাগো 3 খণ্ডে প্রকাশিত হয়। গুলাগ আর্কিপেলাগোকে 20 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার। তিনি ট্র্যাজেডি কিং নামে সুপরিচিত। 1944 সালে বোম্বে টকিজের ব্যানারে জোয়ার ভাটা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি চলচ্চিত্র শিল্পে 6 দশকের বেশি সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন 60টির বেশি ছায়াছবিতে। 1928 সালের এই দিনে জন্মগ্রহণ করেন গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান। খান আতা ছিলেন একাধারে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক। নবাব সিরাজউদ্দৌলা এবং জীবন থেকে নেয়া চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। সুজন সখী চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1996 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফিলিপিনো মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়ক হেইলি স্টেইনফেল্ড। তিনি ট্রু গ্রিট চলচ্চিত্রে ম্যাটি রোজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম পরিচিতি পান। চলচ্চিত্রটি ডিসেম্বর 2010-এ আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। তিনি তার অভিষেক একক গান লাভ মাইসেলফ প্রকাশ করেন, যেটি কিছু দেশে প্লাটিনাম হিসেবে স্বীকৃতি পায়। দর্শক, আজ 11 ডিসেম্বর। আজকের এই দিনে আমার দর্শক আপনাদের যাদের জন্মদিন, আপনাদের সবাইকে জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, সকাল সকাল আপনাদের নিয়ে যাব নীলফামারীতে। আমরা জানবো সেখানকার বাজার পরিস্থিতি এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রায়হান সুবক্তগিন। রায়হান, শুভ সকাল। দেখতে পাচ্ছি যেমনটা আপনি বাজারেই রয়েছেন, আমরা আসলে আপনার কাছে বাজার পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ অতসী, শুভ সকাল আপনার মাধ্যমে দর্শকদেরও। আমরা এই মুহূর্তে নীলফামারীর ডোমারের কাঁচা বাজারের যে পাইকারি আড়ত রয়েছে সেখানে রয়েছি। সেখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন এখনো কুয়াশা কাটেনি, শীতের মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পাইকার, দোকানদার, সারা ক্রেতারা সকলে এখানে ভিড় করেছে। কিন্তু পরিস্থিতি হচ্ছে যে কারো মনে তৃপ্তি নেই, কেনাবেচা চলছে কিন্তু কারো মনে তৃপ্তি নেই। এখানে সবজি, সব ধরনের সবজিরই দাম প্রায়
অনেক অনেকখানি কি নেমে গেছে, কিন্তু কেউ এটাকে সস্তা বলছে না, কেউ সবাই বলছে যে এখনো এটা আসলে দুর্মূল্যই রয়ে গেছে। আমি যদি সোজাসুজি আলুর কথায় আসি, আলু কিন্তু এখনো বিক্রি হচ্ছে, নতুন আলু উঠেছে, নতুন আলু এখনো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা পাইকারি বাজারে। এটি বাজারে যেতে যেতে আরো খানিকটা বেড়ে যাবে। এর পাশাপাশি এখানে টমেটো বিক্রি হচ্ছে 60 টাকায়, কপি বিক্রি হচ্ছে 30, ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পাইকারি বাজারে, 15 থেকে 20 টাকার মধ্যে পাতাকপি বিক্রি হচ্ছে, মরিচের দর 40 টাকা, পেঁয়াজের দর ভারতীয় যেটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা এবং দেশি যেটি সেটি 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। এখানে এই যে দাম কমে গেছে, আমি আলুর কথা বলছিলাম এই কারণে যে আলু শুরু করেছিল কিন্তু 120 টাকায়, সেটি 60 টাকায় নেমে এসেছে, প্রায় অর্ধেক দাম কমে গেছে। কিন্তু তবুও এখানে সস্তা বলছে না, এখানে বলছে, কৃষকরা বলছে যে যারা বিক্রি করতে আসছে উৎপাদক তারা বলছে কিন্তু যে এটি তাদের লস হচ্ছে। 75 টাকা আলুর বীজ সেখানে তারা বিক্রি করছে 60 টাকায়, 70 টাকায়, এরকমটা তারা বলছে। তাদের অতৃপ্তি এখানে যারা কিনছে তারা মনে করছে যে এখানে এই মুহূর্তে এটার দাম আরো অনেক কম থাকা উচিত ছিল, কিন্তু এটি অনেক বেশি চড়া দামে বিক্রি হচ্ছে। সর্বসাকুল্যে কারো মনেই আসলে এখানে বাজারে এসে স্বস্তি নেই, অতৃপ্তিতে ভুগছে সকলে। অতসী এই ছিল আমার কাছ থেকে সবজি বাজারের খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম নীলফামারীতে, আমরা জানছিলাম সেখানকার বাজার পরিস্থিতি এবং যেমনটি আমাদের সহকর্মী জানালেন যে আসলে দাম কমে গেলেও সেখানে কিন্তু স্বস্তি নেই জনমনে। উৎপাদকরা বলছেন যে আসলে দাম আরও বেশি হওয়ার কথা ছিল এবং ক্রেতারা বলছেন যে এর দাম আরও কম হবার কথা ছিল। আসলে সব কিছু মিলে জনমনের স্বস্তি নেই। আমরা জানছিলাম সেখানকার বাজার পরিস্থিতি। এবার আমরা জানবো দর্শক কৃষি পরিস্থিতি। ধান, গম ও আলু চাষ করে যেখানে লোকসান হতো সেখানে কমলা চাষ করে সফল জয়পুরহাটের ইমরান হোসেন উজ্জ্বল। বাণিজ্যিকভাবে তার চাষাবাদে উৎসাহিত অন্যরাও। বিস্তারিত প্রতিবেদনে। গাছে ঝুলছে কাঁচা পাকা কমলা, কিছু গাছে ফুল। নয়নাভিরাম এ দৃশ্য চোখে পড়বে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। 2020 সালে 1 বিঘা জমিতে বাড়ি 2 জাতের 50টি কমলা চারা লাগান কৃষক ইমরান হোসেন উজ্জ্বল। এখন যেখানে 170টি কমলা গাছে ফল ধরেছে, এবছর সব খরচ বাদে 8 লাখ টাকা লাভের আশা তার। 250 টাকা দরে আমরা কমলা বিক্রি করতেছি। এই বছর আমি আশা করতেছি প্রায় 8 লক্ষ টাকা পার। প্রথাগত চাষাবাদ থেকে বের হয়ে আসার গল্পটা সাহসের। আগে সবার মতো জমিতে চাষ করতেন ধান, আলু কিংবা গম, কিন্তু লাভ হতো না সেভাবে। এরপর শুরু করেন কমলা চাষ, যাতে উৎসাহী হচ্ছেন অন্যরাও। প্রতি জমিতে যে এরকম কমলা হয় বা কমলার বাগান হয়, এটা আপনারা যদি না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। 30 শতক জমিতে কমলা চাষ করে বিক্রি করলো 8 লাখ টাকা, মাত্র 40,000 টাকা খরচ করে। আমিও উদ্যোগ নিছি যে আমি একটা কমলা বাগান করব। ইমরানের কমলা চাষের এই সাফল্যে সহযোগী স্থানীয় কৃষি বিভাগ। গত 3 বছর থেকে তিনি সফলভাবে কমলা চাষ করে আসছেন। এবার তার কমলা বাগানে পরিদর্শন করে দেখেছি যে গত বছর তুলনায় এবার ফল ধারণ আরও বেড়েছে। আমরা আশা করছি গতবার উনি যে পরিমাণ লাভ করেছেন তার দ্বিগুণ পরিমাণ লাভ এই বছর করতে পারবেন। আধুনিক পদ্ধতিতে প্রায় 10,000 কমলা চারাও তৈরি করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, কমলা চাষ নিয়ে দারুণ একটি প্রতিবেদন দেখছিলাম এবং আজ এই পর্যন্তই সকাল 24-এর আজকের আয়োজনে। আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়ে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।